ইরার কথায় কোনরূপ উচ্চবাচ্য করল না নীরা। শান্ত চোখে চেয়ে বলল, তোর ভাইয়া কিছুই জানে না, এসব জানার প্রয়োজনও তার নেই। গলার স্বর নিচু করে চুপচাপ বস। উচ্চবাচ্য করলেই সব সমস্যার সমাধান হয় না ইরু। ইরা জবাব দিল না, চোখ মুখ শক্ত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরা নরম কণ্ঠে বলল, তোর দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে আমার সেলফ রেসপেক্ট নেই। আমার স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু বেরিয়ে যাব তো যাব কোথায় সেটা তো বললি না। বিয়ে ভাঙার পর কম অপদস্থ হতে হয়নি আমায়। নিজের জন্মদাতা মায়ের কাছেও উঠতে বসতে জ্বালা ধরা কথা শুনতে হয়েছে। মায়ের কথা সহ্য করতে পারলে শাশুড়ি মায়ের ঝাঁজ কেন সহ্য করতে পারবো না ইরু? উনি শাশুড়ি বলে জামা কাপড়ের প্রতি মায়ের দেওয়া রেস্ট্রিকশন মেনে চলতে পারলে শাশুড়ি মায়ের রেস্ট্রিকশন মানতে দোষ কি? আচ্ছা, ওসব বাদ দে। ধর আমি তোর ভাইয়াকে ডিভোর্স দিলাম, কিন্তু তারপর তোর উত্তর হবে পড়াশোনা করেছি, নিজের খরচ চালানোর যোগ্যতা আমার আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী পড়াশোনা করলে কি চাকরি পাওয়া সম্ভব? সব শিক্ষিতদের চাকরি দেওয়ার যোগ্যতা কি সরকারের আছে? ধর চাকরিটাও পেয়েই গেলাম, কিন্তু আমার সেফটি, দিন শেষে কে হবে একটু ভরসা? আমার মা, ভাই, কিংবা তুই? একবার বিয়ে ভাঙার পরপরই যারা সমাজের রোষানলে পড়ে প্রায় ছাড়তে চলেছিল আমায়, তারা কি শেষ পর্যন্ত এই সো কল ডিভোর্সিমের পাশে থাকবে বলে তোর ধারণা? থাকবে না ইরু, কেউ থাকবে না, এমনকি তুইও না। ইরা কিছু বলার জন্য মুখ খুলতেই তাকে থামিয়ে দিল নীরা। ভীষণ ধৈর্য নিয়ে ছোট বোনকে বোঝানোর চেষ্টা করল, সব জায়গায় প্রতিবাদ করতে নেই ইরু, সব প্রতিবাদ সুখ ডেকে আনে না। মাঝে মাঝে সহ্য করতে হয়, মানিয়ে নিতে হয়। ইরা ক্রুদ্ধ কণ্ঠে বলল, সহ্য? এটা সহ্যের পর্যায়ে পড়ে বলে তোমার ধারণা? উঠতে বসতে নিজের যোগ্যতা, পরিবার, ভূষণ ভাষণ নিয়ে খোঁটা খেয়ে চলা তোমার কাছে মানিয়ে নেওয়া? সারা জীবন এভাবে মানিয়ে মানিয়েই কাটিয়ে দেবে তুমি? সারাদিন গাধার মতো খাটছ, তাদের তালে তালে নাচছ, তবুও প্রাপ্য সম্মানটুকু নেই। এটা বাড়ির বউয়ের নমুনা? এমন হলে আমি কারো বাড়ির বউ হতে চাই না। এমন নিকৃষ্ট জীবন থেকে একটা গৃহপালিত পশুর জীবনও বেশি প্রেফার করব আমি। তাদের অন্তত 2 লোকমা ভাতের বিনিময়ে উঠতে বসতে অপমান গিলতে হয় না। তোমাদেরই মানিয়ে নেওয়া তদবিরের জন্যই সমাজের এই অবস্থা। আজ তুমি মানিয়ে নিচ্ছ, কাল তোমার মেয়ের মাথাতেও এই একই বীজ ঢুকাবে, পরশু সেও মানিয়ে নেবে। এই মানিয়ে নেওয়ার ট্রেনগুলো দিয়ে সমাজটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে তোমার মতোই কিছু সতী সাবিত্রী। নিজের জীবনটা নরক বানানোর পাশাপাশি নিজের ভবিষ্যৎ সন্তানের জীবনটাও নরক বানাচ্ছ। তোমার নিজের প্রতি ঘৃণা আসছে না আপু? নীরা স্তম্ভিত চোখে চেয়ে রইল। ইরা নিজের রাগ ধরে না রাখতে পেরে মুখ ফুলিয়ে শ্বাস নিল। নীরার সামনে চেয়ার টেনে বসল। টেবিলের সামনে থেকে চেয়ার টেনে নিতেই প্রচণ্ড শব্দ হলো মেঝেতে। ইরা ক্ষোভ নিয়ে বলল, তুমি এক সময় আমার আইডল ছিলে আপু। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সংগ্রামটা তুমি করেছিলে, যে সাহসটা দেখিয়েছিলে, সেই সাহসটা ছিল আমার অনুপ্রেরণা। আমার ভেতরটা বদলে গিয়েছিল আপু। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম তুমি অন্য রকম। সমাজের বিশ্রী নিয়মগুলোতে বাধা পড়ার মানুষ তুমি নও। কিন্তু আমি ভুল, তুমি পাল্টে গিয়েছ আপু। আজ এতদিন পর তোমাকে আমার মেরুদণ্ডহীন বলে মনে হচ্ছে, আত্মসম্মানহীন বলে মনে হচ্ছে। আর এমন একজন মানুষের জন্য মেরুদণ্ডহীন হয়ে পড়েছ, যার কাছে তোমার বিন্দুমাত্র সম্মানটুকুও নেই। আমি বিস্মিত হয়ে দেখছি একটা মানুষ কিভাবে তার ভাইকে নিজের স্ত্রীর ড্রেস আপের কথা বলতে পারে,
নিজের স্ত্রীর পোশাক নিয়ে আলোচনা কি ভাইয়ের সাথে শোভা পায়? কতটা কাপুরুষ সেই ব্যক্তি! ছি! নীরার চোখ দুটো টলমল করে উঠল। বুকের ভেতর কিছু একটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হলো। ইরার অনবরত ছুটতে থাকা ঠোঁট দুটোর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল নীরা। ভাষাহীন অনুভূতিহীন চোখ দুটোতে নামল ফোঁটা ফোঁটা সাদা বৃষ্টির নহর। সন্ধ্যায় বাড়ি ফিরেই মায়ের থমথমে মুখ দেখল অন্তু। দুই একটা প্রশ্ন করেও উত্তর না পেয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি আসতেই ব্যাগ হাতে বেরিয়ে এলো ইরা। ইরার থমথমে রাগান্বিত চোখ মুখ দেখে কিছুটা থমকালো অন্তু। হাসার চেষ্টা করে বলল, কি ব্যাপার, ব্যাগ হাতে কোথায় যাচ্ছ? বাড়ি ফিরছি। বাড়ি ফিরছ মানে? এই সন্ধ্যাবেলা একা কিভাবে যাবে তুমি? যেতে যেতে কত রাত হবে ধারণা আছে তোমার? আজ রাতটা আপাতত থাকো, আমি না হয় কাল পৌঁছে দেব তোমায়। ইরা তীক্ষ্ণ চোখে তাকালো, তাচ্ছিল্য নিয়ে বলল, যাকে সঙ্গ দেওয়ার কথা তার খোঁজটাও তো নিতে পারেননি ভাইয়া। অযথা আমার প্রতি মায়া দেখিয়ে কী লাভ? কাপুরুষদের পুরুষসুলভ অভিনয় আমার একদমই পছন্দ নয় ভাইয়া। ইরার অপ্রত্যাশিত উত্তরে হতবুদ্ধি হয়ে গেল অন্তু। ততক্ষণে দরজার কাছে এসে দাঁড়িয়েছে নীরা। চোখ মুখ ঈষৎ লাল, শাড়ির আঁচল অবিন্যস্ত। নীরা কণ্ঠে কঠোরতা ঢেলে বলল, ভদ্রভাবে কথা বল ইরু। ইরা প্রায় সাথে সাথেই উত্তর দিল, এটাই তো আমার সমস্যা আপু, আমি যার তার সাথে ভদ্রতা বজায় রাখতে পারি না। ইরার উগ্র ব্যবহারে অবাক হলো অন্তু। সবার চোখ মুখের গম্ভীরতা দেখে কিছু একটা আঁচ করল সে। নীরার মুখের দিকে চেয়ে অকৃত্রিম উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? নীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই অন্তুকে পাশ কাটিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ইরা। অন্তুকে স্তম্ভিত করে দিয়ে সকলের নিষেধকে উপেক্ষা করে ভরা সন্ধ্যায় রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো ইরা। অন্তু নিজের দোষ বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল শুধু। অফিস থেকে ফিরেই মেয়ের ঘরে উকি দিলেন নুরুল সাহেব। অন্ধকারে ডুবে থাকা ঘরটিতে ঝাপসা জ্যোৎস্নার আলো। ঘর জুড়ে হিমধরা নিস্তব্ধতা। নুরুল সাহেব সাবধানে দরজায় এসে দাঁড়ালেন। খোলা জানালার মুখে জ্যোৎস্নায় ডুবে থাকা রমণীকে দেখতে পেয়ে মৃদু হাসলেন। রমণীর বাঁধন ছাড়া উন্মুক্ত চুলে তখন ঢেউ খেলানো জ্যোৎস্নার মেলা। নুরুল সাহেব ধীর পায়ে জানালার মুখোমুখি বিছানায় এসে বসলেন। আদরে কণ্ঠে ডাকলেন, নমু মা। নম্রতা চমকে তাকালো। পর মুহূর্তেই বাবার উপস্থিতি টের পেয়ে ঝলমল করে উঠল তার মুখ। জানালা থেকে সরে গিয়ে বাবার পাশে গিয়ে বসল। হাসি মুখে বলল, শুভ সন্ধ্যা বাবা। নুরুল সাহেব হাসলেন। নম্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর সাথে কিছু কথা ছিল মা। নম্রতা আগ্রহ নিয়ে তাকালো। নুরুল সাহেব ছোট্ট একটা শ্বাস নিয়ে বলল, তুই কি এখন বিয়ের জন্য তৈরি মা? ডাক্তার আরফানের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, আমরা কি এগোবো? নম্রতা উত্তর দিল না। নুরুল সাহেব আবারও বললেন, জীবনটা যেহেতু তোর, জীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুধু তোর। তোর যদি মনে হয় তুই তৈরি আছিস তাহলেই আমরা এগোবো। আর যদি মনে হয় আরও সময় প্রয়োজন তাহলেও কোনো সমস্যা নেই। আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো তোর হ্যাপিনেস। তুই খুশি তো পৃথিবী খুশি। ভেবেচিন্তে সিদ্ধান্ত নে, কোনো তাড়াহুড়ো নেই। নুরুল সাহেবের কথা শেষ হতেই চোখ ধাঁধানো আলোয় ভরে গেল ঘর। নম্রতা নুরুল সাহেব ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালেন। নম্রতার মা এক হাতে খাবারের ট্রে নিয়ে গটগট করে ভেতরে ঢুকলেন। তার পেছন পেছন এলো নন্দিতা। খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন মেহেরুমা,
কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আমি এসব ডাক্তার ফাক্তারের কাছে মেয়ে বিয়ে দেব না। আজ ঢাকা আছে, কাল যদি কোনো পাড়াগাঁয়ে পোস্টিং হয় তখন? বড় আপার ছেলের পোস্টিং কোথায় হয়েছিল দেখনি? ঠিকঠাক যোগাযোগ সুবিধা পর্যন্ত নেই। ওখানে আমার মেয়ে কেমন করে থাকবে কে জানে। মেয়েকে আমি ঢাকার বাইরে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারবো না। মেয়ের উপর যদি ওরা অত্যাচার করে। মেহেরুমার কথায় তিনজোড়া চোখ স্তম্ভিত হয়ে চেয়ে রইল। তিনজন একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে আবারও মেহেরুমার দিকে তাকালো। নুরুল সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমার দূরদর্শী চিন্তায় মুগ্ধ আমি মেহেরুমা। ইউ আর এ গ্রেট উইমেন। কী আশ্চর্য! এই দুর্দান্ত যুক্তিগুলো আমার মাথায় কেন এলো না? নন্দিতা মুখ টিপে হাসল। মেহেরুমা ক্ষেপে উঠে বললেন, এই, তুমি আমার সাথে ফাজলামো করছো? নুরুল সাহেব সরল গলায় বললেন, হ্যাঁ করছি। তোমার কথাবার্তা ফাজলামো করার মতো বলেই মনে হচ্ছে। গ্রো আপ মেহেরুমা। মেহেরুমা জ্বলে উঠে বললেন, কেন, কী এমন বলেছি আমি? আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা থাকবে না? আমার ভোলা ভালা মেয়ে, সংসারের ঝুটঝামেলা বোঝে কিছু? আমি এমন জায়গায় মেয়ে দেব যেখানে তার এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে হবে না। নুরুল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। চশমা পরিষ্কার করতে করতে বিড়বিড় করলেন, নির্বোধ মহিলা। মেহেরুমা রাগান্বিত চোখে তাকালেন। বাবা মার ঝগড়ার প্রথম পর্যায় দেখে মৃদু হাসল নম্রতা। নুরুল সাহেব শান্ত কণ্ঠে বললেন, আরফান নামক ছেলেটিকে আমি দেখেছি। দুর্দান্ত ছেলে, জেন্টেলম্যান। অত্যাচার তো দূর, তোমার মেয়েকে মাথায় তুলে রাখবে। এরপরও যদি স্যাটিসফ্যাকশন না আসে তাহলে তুমি নিজেই ওর সাথে দেখা করো, গিয়ে কথা বলো। ওনারা আমাদের নিমন্ত্রণ দিয়েছেন। তাদের দেখে শুনে যদি মনে হয় সেখানে তোমার মেয়ের এতটুকু অযত্ন হবে তাহলে বিয়ে ক্যান্সেল। মেহেরুমার স্বামীর কথার পিঠে কিছু বলবে তার আগেই উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরল নম্রতা। মায়ের গালে আলতো করে চুমু খেয়ে ভীষণ আদুরে কণ্ঠে বলল, আই লাভ ইউ আম্মু। তুমি পৃথিবীর সব থেকে ভালো আম্মু। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। নম্রতার এইটুকু কথাতেই চোখ দুটো ছলছল করে উঠল মেহেরুমার। বোনের দেখা দেখি ছুটে এলো নন্দিতা। মায়ের গলা জড়িয়ে ধরে চুমু খেলো গালে। মেয়েদের হাতের উপর হাত রেখে রুদ্ধ কণ্ঠে বললেন মেহেরুমা, তুমি ওদের মানা করে দাও তো, আমি আমার মেয়েদের বিয়ে শাদী দেব না। নম্রতা হাসল। নন্দিতা তীব্র প্রতিবাদ করে বলল, আমি বিয়ে না করলে আমার হবু বর চিরকুমার থেকে যাবে না? বিয়ে তো আমাকে করতেই হবে আম্মু। আমি তো আমার বরকে কষ্ট দিতে পারি না। নন্দিতার কথায় হেসে ফেললেন নুরুল সাহেব। মেহেরুমা তীক্ষ্ণ চোখে তাকালেন। রাগান্বিত কণ্ঠে বললেন, এক চড় দিয়ে দাঁত ফেলে দেব বেয়াদব মেয়ে। সারাদিন বিয়ে বিয়ে করবে না। বাবার থেকে সব বেহেলাস কথা শিখেছ দুজন। খবরদার, আমার মেয়েদের কেমন বেহেলাজ কথা বলতে শেখাবে না নমুর বাবা। নুরুল সাহেব হাসলেন। হাত বাড়িয়ে মেয়েদের কাছে ডেকে বললেন, বন্ধুদের সাথে যে কথাগুলো অনায়াসেই বলা যায় সেই কথাগুলো বাবা মাকে কেন বলা যাবে না মেহেরুমা? বাবা মা সন্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এই কথাটা তো শুধু মুখে মুখে আওড়ালে হবে না। কিছু কিছু ক্ষেত্রে জাস্ট বিহেভ লাইক এ ফ্রেন্ড। আমার মেয়েরা আমার কাছে উন্মুক্ত। লজ্জা ধরে রেখে চুপ থাকতে শেখালে তো ওদের সমস্যা, দুর্বলতা, প্রশ্নগুলো আমার পর্যন্ত পৌঁছাবে না। ওদেরকে বলতে দাও, লাভিং ডটার্স, ইউ ক্যান সে এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট। খাবার টেবিলে থমথমে নিস্তব্ধতা। জাহানারার মুখশ্রী গম্ভীর। খাবার টেবিলের ছোটোখাটো কাজগুলোতে প্রকাশ পাচ্ছে তেজ। নীরার শুকনো মুখে ভাতের গামলাটা হাতে নিতেই একরকম ছিনিয়ে নিলেন জাহানারা।
আনিসুল সাহেবের পাতে ভাত বেড়ে দিয়ে বাকি কাজটুকুও করলেন নিজ হাতে। অন্তু ব্যাপারটা নিঃশব্দে খেয়াল করল। নীরা মৃদু কণ্ঠে বলল, আপনিও বসে পড়েন মা, খাবারগুলো আমি এগিয়ে দিচ্ছি। জাহানারা ক্ষোভ নিয়ে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। সন্ধ্যা থেকেই নীরাকে চোখে লাগার মতো এড়িয়ে চলছেন তিনি। কোনো কথা বলছেন না, কোনো কাজে হাত লাগাতেও দিচ্ছেন না। নীরা মিনমিন করে আবারও একই কথা বলতেই ধমকে উঠলেন জাহানারা। কেন? তুমি এগিয়ে দেবে কেন? যাতে বাপের বাড়ি গিয়ে বলতে পারো শ্বশুর বাড়িতে শাশুড়ি তোমায় খাটিয়ে মেরেছে, তোমার জীবন নাশ করে দিয়েছে। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তু বিরক্ত হয়ে বলল, এভাবে কথা বলছো কেন আম্মা? অন্তুর কথায় যেন জ্বলে উঠলেন জাহানারা। সন্ধ্যায় নীরার কথাগুলো কানে না এলেও ইরার কথাগুলো কান এড়ায়নি তার। সেই ক্ষোভ আর রাগ নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ও, খুব খারাপভাবে বলে ফেলেছি, তোর বইয়ের পা ধরে মাপ চাইতে হবে এবার। অন্তু আহত কণ্ঠে বলল, আম্মা। জাহানারা বেগম টলমলে চোখে তাকালেন। আম্মা? কিসের আম্মা? আম্মা মানিস আমারে তুই? বিয়ের 2 দিনের মাথায় বউয়ের আঁচল ধরতে শিখে গিয়েছিস। তোর বউ পটের রানী, তার জন্য এই বয়সে এসে জোয়ান ছেলের সামনে চর খেতে পেরেছি, আর সামান্য পা ধরতে পারবো না? তোর বউকে তো সমঝেই চলতে হবে এখন। কত লায়েক হয়ে গিয়েছিস তুই। আজ স্বামীর হাতে চর খেয়েছি, কাল ছেলের হাতে চর খাবো। সমস্যা কই? নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তু হতাশ কণ্ঠে বলল, ছোট্ট একটা কথা ধরে কোথা থেকে কোথায় চলে যাচ্ছ আম্মা? আমারে আম্মা ডাকবি না, আমি কারো আম্মা নই। তোর বউকে নাকি গাধার মতো খাটিয়ে মারি আমি। বিরাট অপরাধ হয়েছে আমার। আজ থেকে তার কোনো কাজ করার প্রয়োজন নেই। স্বামী ছেলের ঘাড়ে বসে খাচ্ছি। জন্মমূর্খ মানুষ। বউকে কথায় কথায় অপদস্থ করি। ছেলে ক্ষেপে গিয়ে 2-4টা চর মারতেই পারে। মাফ করে দে। কাল থেকে সব কাজ আমি করব। কাজ করে 2 মুঠো ভাত জুটলে খাবো, নয়তো নয়। ভাতের শেষ লোকমাটা গলা দিয়ে নামল না অন্তুর। মায়ের মুখের দিকে আহত দৃষ্টিতে চেয়ে রইল। আনিসুর সাহেব ধমকে উঠে বললেন, 2 মুঠো জুটলে খাবে মানে কি? তোমার ছেলের পয়সায় খাও তুমি? এই বাড়ি তোমার ছেলের? এত লায়েক? নীরার নতশ্রী শুকনো মুখটাতে খেলে গেল অচেনা এক উদ্বেগ। ইরার সেই অবুঝ তেজ যে গুছিয়ে আসা সংসারটাকে আবারও নরক করে দিয়ে গেল, তা কি করে সামলাবে নীরা? বোনের ভালো করতে গিয়ে কি ভয়ানক সর্বনাশটাই না করে গেল মেয়েটা। ঘড়িতে কয়টা বাজে জানা নেই নীরার। বারান্দায় আজ জ্যোৎস্নাদের মেলা। ঝিরঝিরে বাতাসে মৃদুমন্দ ঠান্ডা ভাব। বারান্দার এক কোণায় টুলের উপর বসে আছে নীরা। উদাসী দৃষ্টিতে চেয়ে আছে তারা ভর্তি আকাশে। শাড়ির আঁচলটা গড়িয়ে আছে মেঝেতে। হাত খোপা করা চুলগুলো আজ উন্মুক্ত। গালের উপর শুষ্ক জলের ধারা। বেশ কিছুক্ষণ অনুভূতিশূন্যভাবে বসে থেকে 2 হাতে মুখ ঢাকল নীরা। বুক বেয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নিজের জীবনটাকে আরও একবার বোঝা বলে বোধ হলো তার। বেঁচে থাকাটা বড়ই নিষ্প্রয়োজন, অযথা বলে মনে হতে লাগল। প্রিয়দের জীবনে নিজের জন্য বিন্দুমাত্র মিষ্টতা খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে পড়ল, ঠিক তখনই অন্য কারো উপস্থিতি টের পেল নীরা। মুখ থেকে 2 হাত সরাতেই বারান্দার দরজায় অন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। নীরাকে অবাক করে দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো অন্তু। মেঝেতে হাঁটু গেড়ে নীরার মুখোমুখি বসল। নীরার হাত দুটো আলতো করে নিজের হাতে তুলে নিয়ে চোখে চোখ রাখল। নীরার বিস্মিত স্তম্ভিত চোখ দুটো থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা টসটসে জল। অন্তু দীর্ঘশ্বাস ফেলল।
নীরার ডান হাতটা হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো তার হাতে। নরম কণ্ঠে বলল, আম্মা এত রেগে আছেন কেন? কি হয়েছিল সন্ধ্যায়? স্তম্ভিত নীরা জবাব দিতে পারল না। স্থির চেয়ে রইল অন্তুর চোখে মুখে। পুরো ব্যাপারটা নীরার কাছে অবিশ্বাস্য। অন্তু একটা হাত নীরার গালের উপর রাখল। নিশ্চয় কিছু ঘটেছিল, না বললে জানব কি করে? ইরার সাথে কিছু হয়েছে? এবারও জবাব দিল না নীরা। তার শরীর কাঁপছে। এই স্বপ্নটা সত্যি যদি স্বপ্ন হয়, সেই ভয়ে শরীর কাঁপিয়ে কান্না পাচ্ছে। অন্তু আগের মতোই নরম স্বরে ডাকল, নীরু। অন্তুর এই ছোট্ট ডাকেই ডুকরে কেঁদে উঠল নীরা। চেয়ার ছেড়ে মেঝেতে বসে ভয়ে ভয়ে মাথা রাখল অন্তুর বুকে। অন্তু বাধা দিল না। মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করল। এই এত বছর পর নিজের খোলস ভেঙে বেরিয়ে এলো নীরা। অন্তুর একটু আদর, একটু প্রশ্রয় পেয়ে বুকের সব কষ্টগুলো এই প্রথমবারের মতো প্রকাশ করল সে। রুদ্ধ কণ্ঠে বলল, আমার আর সহ্য হচ্ছে না। এই সংসার, এই জীবন আর ভালো লাগছে না। যতই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, ততই সমস্যায় জড়িয়ে পড়ছি। নিজেকে এত উটকো লাগছে কেন আমার? কারো জীবনে বিন্দুমাত্র মিষ্টতা নেই আমার জন্য। সারাদিন চাতক পাখির মতো অপেক্ষা করি, কখন অন্তু ফিরবে, কখন আমার সাথে একটু হেসে কথা বলবে। কিন্তু অন্তু তো কখনো আমার কাছে ফেরে না। আমি অন্তুকে প্রচণ্ড ভয় পাই। তার দিকে তাকাতে ভয় পাই, তাকে ছুতে ভয় পাই। এইটুকু বলে থামল নীরা। ক্লান্ত কণ্ঠে বলল, আমি ক্লান্ত অন্তু। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, একটুও না। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নীরার চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, সরি। প্রেমিক হিসেবে সরি, হাজবেন্ড হিসেবে সরি, বন্ধু হিসেবে আই অ্যাম এক্সট্রিমলি সরি দোস্ত। নীরা মাথা তুলে তাকালো। চোখ ভর্তি বিস্ময় নিয়ে ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল। অন্তু নীরার আঁচলটা ঠিক করে দিতে দিতে বলল, কি হয়েছিল সন্ধ্যায়? নীরাকে স্থির তাকিয়ে থাকতে দেখে চোখের ইশারায় বলতে বলল অন্তু। বহুদিন বাদে অন্তুর চোখ দুটো যেন চিরপরিচিত হয়ে উঠল নীরার চোখে। ইরা আসার পর একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো যতটা সম্ভব সংক্ষিপ্ত করে বলে ফেলল নীরা। অন্তুর কপালে মৃদু কুঞ্চন দেখা গেল। বেশ কিছুক্ষণ নীরব থেকে কিছু একটা ভাবল। নীরাকে ভীত চোখে তাকিয়ে থাকতে দেখে হাসার চেষ্টা করল অন্তু। মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। নীরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইটস ওকে, আমি আম্মাকে সামলে নেব। আম্মা উপরে উপরে শক্ত হলেও ভেতরে খুব নরম। ইরার ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আম্মা কষ্ট পেয়েছেন। আম্মাকে আমি প্রচণ্ড ভালোবাসি নীরা। অতটা ভালো এখনও কাউকেই বেশি উঠতে পারিনি। এইটুকু বলে থামল অন্তু। মুখ কাচুমাচু করে অন্যদিকে তাকালো। তারপর ফট করেই বলে ফেলল, তাই বলে বউকে যে খুব কম ভালোবাসি তেমনটাও নয়। কথা শেষ করেই বারান্দা থেকে ভেতরের ঘরে গেল অন্তু। নীরাও স্তব্ধ চোখে দেখল নতুন অন্তুর নতুন সূর্যোদয়। পার্পেল রঙের গাউন গায়ে স্থির হয়ে বসে আছে ছোঁয়া। কাজের মেয়েটি চুল বাঁধছে। সিথি হক তীক্ষ্ণ চোখে লিপস্টিক পর্যবেক্ষণ করছেন। পার্পেল রঙের জামার সাথে লাল খয়েরি নাকি পার্পেল রঙের লিপস্টিক লাগানো যেতে পারে, তা নিয়ে মারাত্মক দোটানায় পড়েছেন। ছোঁয়া মনে মনে নিজেকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উত্তেজিত হওয়ার বদলে ক্রমেই ঝিম ধরে আসছে মন। 1 সপ্তাহ পরই বিয়ের তারিখ ঠিক করেছেন বাবা মা। সাইম ব্যস্ত মানুষ, অত ছুটি সে পাবে না। তাছাড়া বিয়ের পর হানিমুন বলেও একটা ব্যাপার আছে।
সাইমের পছন্দ অনুযায়ী দুর্দান্ত কিছু হানিমুন সুইচও ঠিক করে ফেলেছেন বড় খালামণি আর সিথি হক। ছোঁয়াকেও পছন্দের কথা জিজ্ঞেস করেছিল সাইম, কিন্তু সিদ্ধান্ত না নিতে নিতে অনভ্যস্ত ছোঁয়া তার পছন্দের কথা জানাতে পারেনি। কোনো পছন্দের জায়গা সে ভেবেই পায়নি। অবশেষে সবটা মায়ের ওপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থেকেছে সে। আজ আবারও সাইমের সাথে দেখা হবে ছোঁয়ার। এর আগেও বার দুয়েক দেখা হয়েছিল তাদের। সাইম সুদর্শন ওয়েল মেনটেন ছেলে। ভার্সিটি প্রফেসর হওয়ায় কথাবার্তায় সবসময়ই প্রফেসর প্রফেসর ভাব। তাদের যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন সাইমের প্রথম প্রশ্ন ছিল, টাইম ট্রাভেল সম্পর্কে এক্স্যাক্ট ধারণা কি আপনার? ছোঁয়া কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল এমন প্রশ্নে। কেউ যে হবু বউয়ের সাথে দেখা করতে এসে এমন উদ্ভট প্রশ্ন করতে পারে তা যেন ধারণাতেই ছিল না ছোঁয়ার। ছোঁয়াকে চুপচাপ বসে থাকতে দেখে মৃদু হেসে কফির কাপে চুমুক দিয়েছিল সাইম। গম্ভীর কণ্ঠে বলেছিল, আপনার বড় খালামণি বলেছিলেন আপনি নাকি প্রচণ্ড পরাক্রমে। বড় খালামণির কথাটা সম্পূর্ণ সত্য বলে মনে হচ্ছে না। তারপরে সময়টুকু দক্ষ শিক্ষকের মতো টাইম ট্রাভেল সম্পর্কে বুঝিয়েছে সাইম। ছোঁয়া বুঝেছে। রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে আপাদমস্তক ক্লাস শেষ করে ফিরে আসার মতো অনুভূতি হয়েছে ছোঁয়ার। অথচ সে ভেবেছিল ডেট নামক বিষয়টা ভীষণ উত্তেজনাপূর্ণ হয়। সিথি হক রুম থেকে বেরিয়ে যেতেই ফোন হাতে নিল ছোঁয়া। নম্রতা নীরাকে ফোনে না পেয়ে নাদিমকে ফোন লাগালো। 3 বারের মাথায় ফোন উঠালো নাদিম। প্রচণ্ড বিরক্ত হয়ে বিসমিল্লাতেই 2-3টা বৃষ্টি গালি উপহার দিয়ে বসল সে। ছোঁয়া সেসব তোয়াক্কা না করে বলল, তুই কখনো ডেটে গিয়েছিস? ছোঁয়ার প্রশ্নে যেন আকাশ থেকে পড়ল নাদিম। কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে চেয়ে থেকে ধমকে উঠে বলল, কেন? ডেট ফেটে গেলেও তোরে কইতে হইব কেন? বাই এনি চান্স তুই কি ডেটের ক্লাসিফিকেশন শোনার জন্য ফোন দিছিস আমারে? শোন ছোঁয়াইয়া, তুই হইলি ইংরেজ বলদ। বলদের ডেটে কোনো ক্লাসিফিকেশন নাই। এদের একমাত্র ডেট হলো গলা মিলিয়ে হাম্বা হাম্বা করা। তুই তোর অস্ট্রেলিয়ান গরুকে নিয়ে হাম্বা হাম্বা শুরু করে দে। হাম্বা হাম্বা করতে করতে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেল। তোদের এই হাম্বা প্রতিযোগিতার জন্য পুরস্কারের ব্যবস্থা আমি করব। পুরস্কারের নাম হবে হাম্বা ডেটিং পুরস্কার। নামটা সুন্দর না?